সুইস ব্যাংক থেকে গেল ২ বছরে নজিরবিহীনভাবে অর্থ সরিয়ে অ্যাকাউন্ট প্রায় খালি করে ফেলেছেন বাংলাদেশিরা। একই সাথে অন্যান্য দেশের অ্যাকাউন্টধারীরাও অর্থ সরিয়ে নিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, কোথায় এবং কেনই বা সরিয়ে নেওয়া হচ্ছে ওই অর্থ? বিশেষজ্ঞরা বলছে যে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলো এখন আর অ্যাকাউন্টধারীদের জন্য কঠোর গোপন ব্যাংকিং নীতিমালা বজায় রাখতে পারছে না। আবার অনেক দেশ বিনিয়োগের সহজ ব্যবস্থা করে রেখেছে, তাই বিকল্প পথ বেছে নিচ্ছেন অ্যাকাউন্টধারীরা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের এই রিপোর্টটি দেখেছেন এবং এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আপনি কথাও বলছেন। মানে ২ বছরে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট প্রায় খালি করে ফেলেছেন বাংলাদেশিরা। ২০১৭ সালে যেখানে ৮৭ কোটি সুইস ফ্রা ছিল, এখন গত বছর ১ কোটির কিছু বেশি, এবং ধারণা করা হচ্ছে বিকল্প পথ তারা খুঁজে পাচ্ছেন। মানে এই পুরো বিষয়টি কি বার্তা দেয়, যদি শুরুতে সেভাবে জানতে চাই। ডক্টর মনসুর, আপনার প্রান্ত থেকে আনমিউট করে নিতে হবে, তাহলে আমরা স্পষ্ট শুনতে পাবো। ধন্যবাদ। জি, প্রথমে আমি বলবো যে সুইস ব্যাংকে টাকা রাখে ২ ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কিছু আছে যেটা সরকারি প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ ব্যাংক তাদের কিছু রিজার্ভ সুইস ব্যাংকে রাখতে পারে, সুইস ব্যাংকে রাখতে পারে এবং রেখে থাকে। সাধারণত বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠানরা তাদের ব্যবসায়িক কার্যক্রমের পার্ট হিসেবেও তাদের যে ফরেন কারেন্সি হোল্ডিংটা আছে সেটা তারা সুইস ব্যাংকে রাখতে পারে এবং রেখে থাকেন অনেক ক্ষেত্রে। তো এগুলো কোনো বেআইনি কিছু নয়, এগুলো স্বাভাবিক কার্যক্রম, ব্যবসায়িক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম। সেটাকে আমরা সেইভাবে দেখতে হবে। আরেকটা শ্রেণী আছে যারা গোপনীয়ভাবে অর্থ পাচার করেন এবং সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেন। সেই শ্রেণীটা এখন আর সুইস ব্যাংক মুখী হচ্ছেন না বা হবেন না, কারণ তারা জানে যে প্রতিবেদক যেটা বললেন সঠিকভাবে বলেছেন যে সুইস ব্যাংক এখন আর গোপন কোনো ব্যাংক নয় সেইভাবে। এবং পৃথিবীর সরকারেরা, যে কোনো সরকার চাইলে পরে যে একটা প্রসেসের থ্রুতে তারা যদি সেখানে আবেদন করে, তাহলে সুইস সরকার সেই আবেদনে সাড়া দিতে বাধ্য এবং সাড়া দিবে। তারা তখন সেই তথ্যগুলো সেই সরকারকে দিয়ে দিবে। তো সেই জন্য ব্যক্তি যদি সরকারের সাথে সংশ্লিষ্ট না হয়, তারা কিন্তু সেই সুইস অ্যাকাউন্টে রাখবে না এবং তাদের হাতে যথেষ্ট অল্টারনেটিভ আছে। সুইস অ্যাকাউন্টে রাখার তাদের কোনো দরকারও নেই, অনেক অল্টারনেটিভ আছে। এবং তারা শুধুমাত্র যে ব্যাংকে টাকা ফেলে রাখে, যেটা তো আগে একটু ফেভারেবল অপশন ছিল, কিন্তু এখন তো তারা বিজনেস খুলে ফেলে, তারা বিভিন্ন প্রতিষ্ঠান করে ফেলে, সেখানে তারা টাকা খাটিয়ে ফেলে এবং সেখান থেকে তারা তাদের পার্মানেন্ট রেসিডেন্সির ব্যবস্থা করে। কাজে তাদের তো আর ব্যাংকে টাকা রাখার দরকার নেই। তারা ব্যবসায়িকভাবে টাকা খাটাচ্ছে, বিনিয়োগ করছে, সেখান থেকে লাভও নিচ্ছে, আবার সেটা সেখানেই খাটাচ্ছে। তো এটা এখন বিশ্বায়নের যুগে এই বাংলাদেশিদের অর্থ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা ট্র্যাক করা খুব কঠিন। আলটিমেটলি আমাদেরকে অর্থ দেশে রাখতে হলে আমাদের দেশকেই একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের মানে দেশে সেক্ষেত্রে এই যে অবৈধভাবে উপার্জিত অর্থ কিংবা আমরা যে মানি লন্ডারিং, টাকা পাচারের কথা বলছি, সুইস ব্যাংকের বিকল্প যদি কিছু অফশোর কোম্পানি কিংবা কিছু সুনির্দিষ্ট দেশ হয়ে যায়, আন্তর্জাতিকভাবে এই পাচার রোধে কোনো সুযোগ কি বাংলাদেশের কর্তৃপক্ষের, সরকারের রয়েছে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখুন, এটা খুব সীমিত আকারে সম্ভব রয়েছে অবশ্যই, যদি একটা কোর্ট সিস্টেমের থ্রুতে আমরা তাকে কনভিক্ট করতে পারি, আমরা তাকে ওই কনভিকশনের থ্রুতে একটা অর্ডার ইস্যু করে আমরা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারি, ইন্টারপোলের থ্রুতে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারি, অনেক কিছুই করা সম্ভব। কিন্তু সরকারের সেই সদিচ্ছা তো থাকতে হবে। আমরা কি দেখেছি সেই ধরনের কিছু করার? আমরা দেখিনি। কাজেই হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট বাট ইট ইজ পসিবল। এবং ভারত কিন্তু অনেকগুলো বিলিয়নিয়ারকে তারা বিদেশ থেকে ধরে এনে ভারতীয় জেলে পুরে দিয়েছে এবং ভারতীয় আদালতে তাদের বিচার হচ্ছে বা হয়েছে অলরেডি। এগুলো তো আমাদের দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। তাহলে কিন্তু আমরা কেন করছি না, সেটা হলো কথা। আমরা করবো না বলেই করছি না। মানে সেই ক্ষেত্রে শুধু রাজনৈতিক সদিচ্ছা কিংবা সুশাসন সুনিশ্চিত করার বিষয়টি রয়েছে, নাকি এর বাইরে অন্য কোনোভাবে বিষয়টিকে নিশ্চিত করা যেতে পারে? অবৈধ টাকা ফিরিয়ে আনা কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি, যেটি আপনি ভারতের কথা বললেন, আমাদের দেশে এটা আদৌ সম্ভব কিনা? সম্ভব তো অবশ্যই, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আমরা কি আনি নেই? কোকর টাকাকে নিশ্চয়ই ফেরত দিয়ে এসছি, তাই না? এবং খুব বেশ রিলেটিভলি দ্রুতই এসছে, কিন্তু সেটাই শেষ?
তারপরে কি আর টাকা পাচার হয় নাই বাংলাদেশ থেকে? সেইগুলো কি হলো সেটার কোনো আর কোনো আমরা হদিস দেখি না। তো সেই জন্য আমরা আমরা একটু শঙ্কিত যে এটা ব্যাপারে রাজনৈতিক উদ্যোগের প্রচন্ড ঘাটতি আছে। রাজনৈতিক সমর্থন ছাড়া বাংলাদেশে কিছু হয় না। কিন্তু এবং তদারকি সংস্থা যেগুলো রয়েছে কিংবা সরকারের যে গোয়েন্দা ব্যবস্থাপনা রয়েছে সেগুলো শক্তিশালী করলে কি কিছুটা রোধ করা সম্ভব? না, সেটা শক্তিশালী যথেষ্ট আছে, তারা যথেষ্ট শক্তিশালী। তাদের যদি সিগন্যালিং মেকানিজম থাকে উপরমুখী হয়ে থাকা, এবং সেখান থেকে সিগন্যাল না আসা পর্যন্ত তারা করবে না, তাহলে তো হবে না। আমাদের সেই মানে কাঠামোগত যে ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতাটা বা সক্ষমতাটা, সেটা আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। তারা পরমুখাপেক্ষী, উপরমুখী, উপরের দিকে চেয়ে থাকে এবং নির্দেশনার অপেক্ষায় থাকে। সেই নির্দেশনা না আসলে তারা কাজ করবে না। নির্দেশনা আসলে তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে, সেটা তো দিতে হবে। এবং সেখানেই রাজনীতি, পলিটিক্যাল ইকোনমি, এই ইস্যুগুলো জটিল আকার ধারণ করে। মানে আমাদের সক্ষমতা রয়েছে, সদিচ্ছার জায়গাটিতে আমাদের আরো জোর দিতে হবে, যেটি আপনার বক্তব্যে স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর মনসুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।